29 ডিসেম্বর 2025 মাঝরাত রাশিয়ার আকাশে ঢুকে পড়ে মোট 91টা ইউক্রেনিয়ান ড্রোন, যেগুলোর টার্গেট ছিল পুতিনের বাড়িতে হামলা করা এবং পুতিনকে হত্যা করা। কিন্তু মুহূর্তের মধ্যেই রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়, আর প্রায় 400 কিলোমিটার আগেই সমস্ত ড্রোনগুলোকে তারা শুটডাউন করে দেয়। এই হামলায় পুতিনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু এটাকে রাশিয়া একটা টেরোরিস্ট অ্যাটাক হিসাবে দেখছে। আর পুতিনের খুব খাস লোক দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জেলেনস্কি শান্তি চায় না, সে যুদ্ধ কন্টিনিউ করতে চায়, আর রাশিয়া এই হামলার বদলা নেবে। এমনকি রাশিয়া অলরেডি তাদের অ্যাটাকের লোকেশন সিলেক্ট করে ফেলেছে। এই মুহূর্তে রাশিয়া তাদের সবথেকে বিধ্বংসী মিসাইল ওরশেনিক বেলারুসের বর্ডারের কাছে ডিপ্লয় করে দিয়েছে, যে মিসাইলের গতি শব্দের চেয়েও 10 গুণ বেশি, যাকে ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব। আর এই মুহূর্তে এই মিসাইলের রেঞ্জে গোটা ইউক্রেন, এমনকি ইউরোপও চলে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, কিছুদিন আগেই তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছিল। তাহলে হঠাৎ করে জেলেনস্কি কেন আবার পুতিনকে হত্যা করতে চাইছে? জেলেনস্কি কি তাহলে সত্যি যুদ্ধবিরতি চায় না? এর পেছনে তার আসল মোটিভ কি? আবার অন্যদিকে ইউক্রেন তথা জেলেনস্কি জানাচ্ছে এই পুরো জিনিসটাই মিথ্যা, পুতিনের উপর তারা কোনো ধরনের হামলা করেনি। তো এখানে আরও একটা প্রশ্ন আসে যে এই পুরো ঘটনা কি তাহলে আদৌ সত্যি? আর ইউক্রেনের ড্রোন কি রাশিয়ার এতটা ভেতরে গিয়ে অ্যাটাক করার ক্ষমতা রাখে? আর এই ঘটনার ফলে রাশিয়া কি এবার এই যুদ্ধে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করতে পারে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ কথা হবে রিসেন্টলি পুতিনের বাসভবনের উপর হওয়া অ্যাটাক নিয়ে। সাথে এটাও দেখব যে রাশিয়া কেন বলছে জেলেনস্কি শান্তি নয়, যুদ্ধ চায়। তো চলুন শুরু করা যাক। মস্কো থেকে প্রায় 350 কিলোমিটার উত্তরে এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ভালদাই লেক। ঠিক এই লেকের পাশেই পুতিনের একটা ম্যানশন রয়েছে, আর রিসেন্টলি যে ড্রোন অ্যাটাক হয়েছে তার টার্গেট ছিল এই ম্যানশনটা। তো 29 ডিসেম্বর মাঝরাতে ইউক্রেনের রাজধানী কিভ থেকে প্রায় 91টা আত্মঘাতী ড্রোন লঞ্চ করা হয়। আর এই ড্রোনগুলো রাশিয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ে রাশিয়ার বর্ডারের ভেতরে, আর এগোতে থাকে মস্কো থেকে 300 কিলোমিটার উত্তরে থাকা লেক ভলদুয়ের পাশে পুতিনের বাংলোর দিকে। ড্রোনগুলোর লক্ষ্য ছিল পুতিনকে ঘুমন্ত অবস্থাতেই তার বাড়ির ভেতরে হত্যা করা। কিন্তু লেক ভলদুই পৌঁছানোর আগেই রাশিয়ান এয়ারফোর্স অ্যালার্ট হয়ে যায়, আর রাশিয়ার ব্রিয়ানস্ক রিজনে প্রায় 49টা ড্রোনকে তারা শুটডাউন করে দেয়। কিন্তু তখনও বাকি ছিল আরও 42টা ড্রোন, যেগুলো তখনও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল পুতিনকে হত্যা করতে। তবে নভগর্ডের ঘন জঙ্গলের উপর থেকে উড়ে যাওয়ার সময় বাকি আরও 41টা ড্রোনকে শুটডাউন করা হয়, এবং শেষ ড্রোনটাকে শুটডাউন করা হয় স্মলনস্কে। রাশিয়ান যে নিউজ এজেন্সিগুলো রয়েছে সেখান থেকে জানা গেছে, যখন এই অ্যাটাক হচ্ছিল তখন পুতিন এই ম্যানশনে ছিলেন না, এবং এই হামলার পরে পুতিনকে একটা মিটিংয়ে দেখা গেছে, আর ধারণা করা হচ্ছে যে পুতিন একেবারে সুস্থই রয়েছেন। তবে এই হামলার পর থেকে রাশিয়া একেবারে হাই অ্যালার্ট মোডে রয়েছে। রাশিয়ার ফরেন মিনিস্টার সার্গেই ল্যাভরভ জানিয়েছেন তারা এই হামলার বদলা নেবেন, এবং ইউক্রেনের সাথে তারা যে শান্তি চুক্তি করছিলেন সেখানে রাশিয়া তাদের নিজেদের ডিম্যান্ড আরও স্ট্রং করবে। অর্থাৎ রাশিয়া যে ছাড়গুলো দিচ্ছিল সেই ছাড়গুলো তারা হয়তো ইউক্রেনকে আর দেবে না। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এখনও পর্যন্ত রাশিয়া এই ড্রোন অ্যাটাকের কোনো ধরনের কোনো প্রমাণ দিতে পারেনি। এমনকি ট্রাম্পকে যখন রিপোর্টার জিজ্ঞাসা করে যে এই হামলা আদৌ হয়েছে কিনা, তখন ট্রাম্প জানান যে তিনি কনফার্ম তো জানেন না, কিন্তু পুতিন নিজে তাকে ফোন করে এই হামলার ব্যাপারে জানিয়েছেন। আর এরপর থেকে পুরো ওয়েস্টার্ন মিডিয়া এটা প্রমাণ করতে লেগে পড়েছে যে পুতিন ইউক্রেনের উপর একটা মিথ্যা অভিযোগ চাপাচ্ছে ইউক্রেনের উপর বড়সড় অ্যাটাক করার জন্য। আর জেলেনস্কিও ঠিক একই কথা বলছে যে পুতিন এবং রাশিয়া পুরোটাই মিথ্যা বলছে। কিন্তু এখানে দুটো জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। ইউক্রেনের উপরে নতুন করে হামলা হলে রাশিয়ার কি কোনো লাভ আছে? কারণ তারা তো অলরেডি যুদ্ধে গেইনার। আর দ্বিতীয়ত, জেলেনস্কি যে বলছে যে ইউক্রেন এই হামলা করেনি, তার কথা কি আদৌ বিশ্বাসযোগ্য? আর এই দুটো প্রশ্নের পরে আরও একটা কথা উঠে আসে, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে কে সব থেকে বেশি লাভবান হবে? তো চলুন এবার একে একে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। প্রথমে দেখে নেই এই যে জেলেনস্কি বলছে যে তারা এই অ্যাটাক করেনি, সেটা আদৌ সত্যি কিনা। 3রা মে 2023 মস্কোতে থাকা ক্রেমলিন বিল্ডিংয়ে দুটো ড্রোন অ্যাটাক করে, যার ভিডিও সেই সময় ভীষণভাবে ভাইরাল হয়েছিল। এই হামলার উদ্দেশ্য ছিল পুতিনকে হত্যা করা,
কিন্তু সে সময় ইউক্রেন তথা জেলেনস্কি বারবার বলে আসছিল যে তারা এই হামলা করেনি, মানে সরাসরি তারা এটাকে নাকচ করছিল, ঠিক এইবারের মতোই। কিন্তু পরবর্তীকালে আমেরিকান নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্টে আমেরিকান ইন্টেলিজেন্স কনফার্ম করেছিল যে ওই হামলা ইউক্রেনই করেছে এবং জেলেনস্কি ওই ক্রেমলিন অ্যাটাকের ব্যাপারে সব কিছু জানত। অর্থাৎ জেলেনস্কির পক্ষে এই হামলা করে অস্বীকার করা এটা নতুন কিছু নয়। ইভেন এটা জানলে আশ্চর্য হবেন, রিসেন্টলি 25শে ডিসেম্বরে জেলেনস্কি জনসমক্ষে উইশ করেছিল যে সে পুতিনের মৃত্যু চায়। এবার একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে মস্কো পেরিয়ে আরও প্রায় 350 কিলোমিটার উত্তরে পুতিনের বাড়ির উপর হামলা করা এটা কি ইউক্রেনের পক্ষে পসিবল? হ্যাঁ, পসিবল। 1 জুন 2025 ইউক্রেন লঞ্চ করেছিল তাদের অপারেশন স্পাইডার ওয়েব, যেখানে 117টা ড্রোনের সাহায্যে তারা রাশিয়ার বিভিন্ন এয়ারবেসে হামলা করেছিল, যাতে রাশিয়ার প্রায় $2 থেকে $7 বিলিয়ন ক্ষতি হয়। আর এই পুরো অপারেশনটা এতটাই নিখুঁতভাবে করা হয়েছিল যে রাশিয়ার গুপ্তচর সংস্থা, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছু ফেল হয়ে গিয়েছিল। ফলে পুতিনের বাড়ির উপরে হামলা করা এটা একেবারে অসম্ভব কিছু নয়। এমনকি এটাও দেখা গেছে 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন বিভিন্ন সময় রাশিয়ার মিলিটারি অফিসারদেরকে টার্গেট করেছে, যার মধ্যে পুতিনের নিজস্ব কনভয়ের একটি গাড়িতে বম্ব ব্লাস্টের ঘটনাও রয়েছে। এবার এত কিছু যুক্তি থাকা সত্ত্বেও এখানে আরও একটা জিনিস কিন্তু উঠে আসে, তাহলে রাশিয়ার সরকার এই হামলার কোনো প্রমাণ কেন দিতে চাইছে না? এই ড্রোন হামলা যেদিন হয়েছে, মানে 29 তারিখ, তার ঠিক একদিন আগেই জেলেনস্কি আমেরিকা গিয়েছিল ট্রাম্পের সাথে দেখা করতে এবং সেখানে যুদ্ধবিরতি নিয়ে জেলেনস্কি ট্রাম্পের সাথে বেশ কিছু মিটিং করে। তখন ট্রাম্প প্রেস মিটিংয়ে জানিয়েছিল যে এই যুদ্ধবিরতির নিয়ে প্রায় 95% বিষয়ে রাশিয়া এবং ইউক্রেন সম্মতি জানিয়েছে। সমস্যা হচ্ছে বাকি 5% নিয়ে, এবং খুব তাড়াতাড়ি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধবিরতি হয়ে যাবে। এমনকি এই যুদ্ধ যে কারণে শুরু হয়েছিল, ইউক্রেনের সেই জেদ যে তারা ন্যাটো জয়েন করবে, সেই জেদও জেলেনস্কি বাদ দিয়েছে। সুতরাং সবাই প্রায় ধরেই নিয়েছিল যে 2026-এর শুরুর দিকে এই যুদ্ধ হয়তো শেষ হবে। কিন্তু এই মিটিংয়ের ঠিক একদিন পরেই এই ড্রোন হামলার ফলে অনেক জিওপলিটিক্যাল এক্সপার্টরা এটাকে বাদ দিতে পারছে না যে এই হামলার পেছনে আমেরিকারও হাত থাকতে পারে। আবার অনেকে এটাও দাবি করছে জেলেনস্কি শান্তি নয়, যুদ্ধ চাইছে। কারণ শান্তি চুক্তি হলে ইউক্রেনের যে সমস্ত এলাকা রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো রাশিয়াকে অফিসিয়ালি স্যারেন্ডার করে দিতে হবে। এখানে ম্যাপে আপনি এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো সেই এলাকা যেগুলো অলরেডি রাশিয়া দখল করে নিয়েছে। আর শান্তি চুক্তিতে যে শর্ত রয়েছে তাতে রাশিয়া জানিয়েছে তারা এই এলাকা আর ছাড়বে না। তবে ট্রাম্পের মধ্যস্থতায় এই যে উপরের অংশগুলোতে যেগুলো রাশিয়া দখলে রয়েছে, এখান থেকে রাশিয়ার সৈন্য পিছু হটে যাবে। অর্থাৎ এই প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধে আদতে ক্ষতি হবে ইউক্রেনেরই। উল্টে যে আমেরিকা এতদিন ধরে তাদেরকে যুদ্ধ করার জন্য অস্ত্র দিচ্ছিল, আজ তারাই ইউক্রেনের এলাকা রাশিয়ার হাতে তুলে দিতে চাইছে। এবার ট্রাম্প বলছে যদি এই শান্তি চুক্তি হয় তাহলে মাত্র 1 মাসের মধ্যেই ইউক্রেনে ভোট করানো হবে। আর স্বাভাবিকভাবেই ইউক্রেনের এই খারাপ পরিস্থিতির জন্য সমস্ত দায়ভার চাপানো হবে জেলেনস্কির উপরে এবং ভোটে তার হার নিশ্চিত হবে। তাই এই অবস্থায় যদি কোনো কারণে এই শান্তি চুক্তি ভঙ্গ করা যায় তাহলে তাতে আদতে লাভ হবে জেলেনস্কির। এবার প্রশ্ন হচ্ছে, রাশিয়া কি তাহলে কোনো নিউক্লিয়ার অ্যাটাকের কথা ভাবছে? আর এর জন্য কি আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে? ইতিহাসে কি এমন কোনো ঘটনা রয়েছে যেখানে একজন ব্যক্তির মৃত্যুর জন্য বিশ্বযুদ্ধ হচ্ছে? তো আপনাদেরকে বলে দেই, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি মানুষের মৃত্যু দিয়ে, যিনি ছিলেন অস্ট্রো হাঙ্গেরিয়ান প্রিন্স ফার্দিনান্ড, যিনি সারায়েভো শহরে একটি সফরে গিয়েছিলেন এবং সেই সফরে তিনি একজন আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন। আর এই হত্যাকাণ্ডই ছিল প্রথম বিশ্বযুদ্ধের স্পার্ক। আর সিমিলারলি আজকের দিনেও রাশিয়ার পার্লামেন্ট দুমা জানিয়েছে পুতিনের উপর কোনো ধরনের হামলা হলে রাশিয়া সরাসরি নিউক্লিয়ার অ্যাটাক করবে। কিন্তু রাশিয়ার এই নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি এটা কি সত্যি, নাকি এটা প্রতিবারের মতোই তারা ফাঁকা আওয়াজ দিচ্ছে? রাশিয়া এর আগেও ইউক্রেনকে বহুবার নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়েছে, কিন্তু এবার ইউক্রেন সরাসরি পুতিনকে হত্যা করার চেষ্টা করেছে। আর এটাকে রাশিয়ানরা ভীষণই সিরিয়াসলি দেখছে। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করার হচ্ছে যে এই হামলার পরে পুতিন নিজে ট্রাম্পকে ফোন করে এই ব্যাপারে জানিয়েছে। আর এই ফোন কলের মাধ্যমে পুতিন ট্রাম্প সহ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে একটা সতর্ক বার্তা দিয়েছে
যে এবার যদি রাশিয়া পাল্টা ইউক্রেনের উপর অ্যাটাক করে তারা যেন বাধা দিতে না আসে। দেখুন, এই যুদ্ধ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে একটা জিনিস পরিষ্কার, যে ইউক্রেনের এই দুর্ভাগ্যের জন্য দায়ী একজন অদূরদর্শী লিডার জেলেন্সকি। আর জেলেন্সকি যদি আজকের দিনে সত্যি পুতিনকে হত্যা করতে চায় তাহলে এটা হবে তার জীবনের হয়তো সবথেকে বড় ভুল। কারণ এর মাধ্যমে সে শুধুমাত্র নিজের জীবন নয়, বরং লক্ষ লক্ষ ইউক্রেনিয়ানদের জীবনকেও বিপন্ন করছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যুদ্ধ কি শেষ পর্যন্ত হিরোশিমার মতো কোনো ঘটনার সাক্ষী হতে চলেছে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। জাপানের একটা প্লেন যেটাকে হাইজ্যাক করেছিল একদল কলেজ স্টুডেন্ট, যারা এই প্লেনটিকে হাইজ্যাক করে নিয়ে যেতে চেয়েছিল নর্থ কোরিয়ায়। কি হয়েছিল তারপর, এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, শেয়ার করে দিন বেশি করে। আমি ছিলাম মিঠুন, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।